হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আজকে আমরা চলে এসেছি আমাদের এই যে টোটাল সরলরেখার যে সিরিজটা চলতেছিল, উপরের তিনটা পার্ট চলে গেছে। আজকে আমরা পার্ট 4-এ পড়বো, ঠিক আছে? সো পার্ট 4-এর ভিতরে বেসিক্যালি মূলবিন্দুগামী সরলরেখা দিয়ে শুরু হচ্ছে। সরলরেখার পুরো পার্টটা আমরা বলছি সরলরেখা কীভাবে আসছে এবং কীভাবে সরলরেখাটা লিনিয়ার ফাংশন, এক ফাংশন, কীভাবে ফাংশন কি, অ্যান্ড সরলরেখা আসলে ছেদক সরলরেখা কেমন, সরলরেখা আঁকে কীভাবে, তারপরে হচ্ছে একটা সরলরেখার ঢাল কীভাবে নির্ণয় করে, ঢাল বেসিক্যালি কি, একটা ভুল কনসেপ্ট অ্যান্ড হচ্ছে রাইট কনসেপ্ট, দুটাকে পরস্পর সামনে আগায় নিয়ে আসছি। তো এখন আমরা দেখব যে মূলবিন্দুগামী সরলরেখাটা আসলে কি হয়। দেখো, আমরা দেখছি যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কীভাবে নির্ণয় করে। সো আমার কাছে দুইটা বিন্দু দেওয়া আছে এবং এই দুইটা বিন্দু থেকে আমি যদি সরলরেখার সমীকরণটা নির্ণয় করি, আমি লিখতে পারি y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, দেন ওয়াই ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু এম এর পরিচয় হচ্ছে 3 মাইনাস 0 অ্যান্ড 2 মাইনাস 0 এই পুরোটা ইন্টু এক্স, অতএব y ইজ ইকুয়াল টু 3/2x। এই 3/2 হচ্ছে ঢাল, এই 3/2 হচ্ছে কি আমার ঢালের মান, এই 3/2 হচ্ছে আমার ঢালের মান। সো y ইজ ইকুয়াল টু 3/2x। ক্লিয়ার? এটার পরিচয় হচ্ছে আমার ঢাল। তো এই ঢালটা আসলে কি? এই ঢালটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল। ওকে, এই অ্যাঙ্গেলটার কি? ট্যান অনুপাত, রাইট? এটা যদি অ্যাঙ্গেল হয় থেটা, তাহলে এই থেটার সাথে ট্যান থেটা ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি? ঢাল। এবং সেটা কত? 3/2। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখো, এইখানে যে ঢালের মানটা বলা আছে তারপরে আর কিছু নাই, অর্থাৎ 3/2x ইন্টু প্লাস অন্যান্য সরলরেখার ক্ষেত্রে একটা টার্ম ছিল, প্লাস অথবা মাইনাস কিছু একটা ছিল, বাট মূলবিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে এটা নাই। তার মানে মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx, অর্থাৎ এর সি এর এই মানটা হচ্ছে 0, এর y অক্ষের কোনো ছেদাংশের পার্টটুকু নাই, অর্থাৎ y অক্ষের ছেদাংশের পার্টটুকুর মান হচ্ছে 0। তাহলে যে সরলরেখার y অক্ষের ছেদকের মান হচ্ছে 0, সেই সরলরেখাগুলোকে আমরা বলবো মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ 0 পয়েন্ট থেকে যদি সে পাস করে তাহলে তার y অক্ষের ছেদকের মান 0 এবং এই সরলরেখাগুলোকে আমরা কি বলবো? মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম, ওই যে মূল বিন্দুগামী হলে সি এর মান 0 হয়, এটা একটা ভালো নোট, এটা একটা কি ভালো নোট। তাহলে পৃথিবীর y is equal to mx যে টাইপসের সরলরেখাগুলোই আসলে মূল বিন্দুগামী সরলরেখা। ইট কুড বি, যদি আমি তোমাকে একটু দেখাই, এরকম 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 এরকম, ঠিক আছে, এরকম এনিথিং কুড বি হ্যাপেন। y is equal to mx এর ধরো এটা m1, এটা m2, এটা m3, এটা m4, এটা m5, এটা m6, এটা m7, যে কোনো টাইপসের সরলরেখা এখান থেকে আসবে। ক্লিয়ার? ওকে, নাও কি আসবে? মূল বিন্দু হতে কোনো সরলরেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এবার একটা ডিফারেন্ট গেম তোমাদের সাথে আসবে, এই জিনিসটা একটু বুঝতে হবে, ঠিক আছে? সো তোমরা অলরেডি তোমাদের বেসিকটা বিল্ড হয়ে গেছে। সো এখন আমরা কিছু ধীরে ধীরে কিছু অ্যাডভান্স জিনিস নিয়ে কথা বলা শুরু করব। ধরো এটা হচ্ছে তোমার সেই ছেদক সরলরেখা। ওকে, আচ্ছা, তো ধরে নিলাম এটা হচ্ছে তোমার ছেদক সরলরেখা এবং কি বলছে দেখো, মূলবিন্দু হতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, এই লম্বটা হচ্ছে পি, এটা একটু দেখো। ওকে, আচ্ছা, এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে পি এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে এবং এইটা কত কোণ উৎপন্ন করছে? আলফা। বলছে তাহলে রেখার সমীকরণ নির্ণয় করো। যখনই তোমাকে বলবে এরকম মূলবিন্দু থেকে একটা রেখার উপরে অঙ্কিত লম্ব, মূলবিন্দু থেকে একটা রেখার উপরে
অঙ্কিত লম্ব। যখনই তোমাকে এই ধরনের কোনো প্রশ্ন করবে তখনই তুমি তোমার সরলরেখার সমীকরণটা চাইছে একটা বেসিক জিনিস মাথায় রাখতে হবে, জাস্ট একটা বেসিক জিনিস, এক্স কস থেটা প্লাস ওয়াই সাইন আলফা বা থেটা ইজ ইকুয়াল টু পি। কি বলছি? মূল বিন্দু থেকে কোনো একটা রেখার উপরে অঙ্কিত লম্ব, এটা আসলে কি একটা লম্ব, অঙ্কিত লম্ব যদি তার দৈর্ঘ্য দেওয়া থাকে পি এবং তার একটা ভ্যালু বলা থাকে, সেই ভ্যালুটা আসলে কত, মূল বিন্দু ইসের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তার অ্যাঙ্গেলটা কত, আলফা, তার অ্যাঙ্গেলটা কত, আলফা, মূল বিন্দুর ধনাত্মক দিকের সাথে তার অ্যাঙ্গেলটা কত, আলফা। তাহলে আমার এই যে সরলরেখাটা আছে তার সমীকরণ কি আসবে, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। বা এটাকে আমি এভাবে লিখতে পারি, এক্স ডিভাইড বাই পি কজ আলফা ওয়াই ডিভাইড বাই পি সাইন আলফা ইজ ইকুয়াল টু 1, এবং এইটাই হচ্ছে তোমার সেই সরলরেখার সমীকরণ। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। সো কি বলতেছিলাম যে তোমাদের কি যে জিনিসটা বললাম সেই জিনিসটা একটা প্রুফ আমরা এখন দেখব, যে আমার কথা তুমি বিলিভ করবা কেমনে। ঠিক আছে, প্রুফও তোর একটা ব্যাপার স্যাপার আছে, সব কিছু ঠিকঠাক। ওকে, হ্যাঁ, নাইস। আচ্ছা, সো হোয়াট আই হ্যাভ টু ডু, বা কি প্রুফ করতে হবে ব্যাপারটা একটু তাকাই। চিন্তা করো, এখানে দুইটা ত্রিভুজ আছে এবং এই হচ্ছে সেই আমার রেখা, লম্ব রেখা, এই হচ্ছে আমার সরল রেখা যার সমীকরণ আমাকে বের করতে হবে। এবং এখানে দুটো ত্রিভুজের দিকে আমার লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে ত্রিভুজ ওএসি আর একটা ত্রিভুজ ওবি, মানে ও বিপি। ঠিক আছে, বা ত্রিভুজ এই যে ও বিসি, এই দুটো ত্রিভুজ। একটা ত্রিভুজকে আমি একটু মার্ক করব, আই উইল মার্ক ইট বাই দিস কালার। এই যে এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, ওকে, দিস ইজ একটা ত্রিভুজ, এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে এই যে এই আরেকটা ত্রিভুজ। ওকে, দেখা যাচ্ছে? আচ্ছা, তো রাইট নাও আমরা এখন কি করব, খুব ভালো করে অবজার্ভ করব ত্রিভুজ ও এসি। এই ত্রিভুজটার কথা একটু চিন্তা করি, ও এসি। এখন দেখো সমকোণ কোথায়, সি বিন্দুতে, কোণ কোথায়, ওতে, এতে। তাই এই কোণটা আসলে আমাকে কি রিপ্রেজেন্ট করতেছে, আলফা। এই যে দেখো ও এ, এই যে ও এ। আচ্ছা, এ হচ্ছে সেই বিন্দু, যাই হোক। আচ্ছা, এটাকে আমি ধরে নিলাম এক্স, বিকজ এটা আসলে কি এক্স, আর এইটাকে আমি ধরে নিলাম ওয়াই। এখন লক্ষ্য করো, এই জিনিসটা আসলে ওসি সমান সমান পি বলা আছে। এবার এই ত্রিভুজে আমি যদি কজ আলফা লিখি, কজ আলফা লেখা সমান সমান লেখা যায় ভূমি বাই অতিভুজ পি বাই এক্স। তাহলে এক্স এর পরিচয় আসলে কি, পি ডিভাইডেড বাই কজ আলফা। ঠিক একইভাবে আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে লক্ষ্য রাখি, এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা, এই যে পুরোটা 90, রাইট? তাহলে এটা থিটা হইলে এটা 90 মাইনাস থিটা। সো এই ত্রিভুজটার দিকে তাকাও, এটাও সি, এখানে ও, এখানে বি। তো এই ওবি এর পরিচয় হচ্ছে ওয়াই, আর ওসি এর পরিচয় হচ্ছে আমার পি, এবং এটা হচ্ছে 90 মাইনাস আলফা। সো রাইট নাও cos 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ওয়াই, অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু পি ডিভাইড বাই সাইন আলফা। তো এইটা আসলে আমার এইখানে বলা যায় 0, পি সাইন আলফা। ওকে, আচ্ছা, পি ডিভাইডেড বাই সাইন আলফা, সরি। আর এইখানের পরিচয় হচ্ছে পি ডিভাইডেড বাই কজ আলফা, 0। ওকে, আচ্ছা, এখন আপনি যদি ইকুয়েশন লেখেন, ভাইয়া ভাইয়া আপনি যদি ইকুয়েশন লেখেন তাহলে কি লিখবেন, এক্স ডিভাইড বাই পি কজ আলফা প্লাস ওয়াই ডিভাইড বাই পি সাইন আলফা ইজ ইকুয়াল টু 1। একলা একলা ভিডিও করি তো মাঝে মাঝে মধ্যে ভূতে ধরে আমারে, বুঝছো? ঠিক আছে, একলা একলা ভিডিও করলে মাঝে মধ্যে হচ্ছে আমার ভূতে ধরে। তো খুব ঠান্ডা ধীরে সুস্থে পড়ানোর চেষ্টা করতেছি, কারণ বেসিক জিনিস পড়াচ্ছি, ঝামেলা করবো না। আচ্ছা, তো একটা অঙ্ক দেখি, মূল বিন্দু হতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক। তাহলে এটা পি কিসের মান, পি এর মান, এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে লম্বটা, 120। ওকে, এই হচ্ছে 120 ডিগ্রি, এবং কত মিটার দূরে অবস্থান করছে, পি ইজ ইকুয়াল টু 5 একক। তাহলে এই হচ্ছে আমার কি
সরল, এই হচ্ছে আমার সরল রেখা, ঠিক আছে। এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা কত কোণ উৎপন্ন করছে? 5 একক। সো খুব ভালো করে আমি যদি অবজার্ভ করি, এই হচ্ছে আমার 5 একক আর এই হচ্ছে আমার p = 5। ওকে, নাইস। সো এই হচ্ছে আমার 5 একক। আচ্ছা, তো এইটা যদি আমার হয়ে থাকে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন দেখো আমার এইটা এইভাবে যদি আমি কোনোদিন রেখা টানতাম, সেটা কোনোদিনই ফার্স্ট কোয়াড্রেন্টের হইতো না, কারণ 120 ডিগ্রি যদি এই লম্বটা কোণ উৎপন্ন করে ফেলে, আঁকা একদমই বাজে হয়েছে, সরি ফর ইট, আরেকবার একটু আঁকি। সো যেহেতু 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলছে, তার মানে অবশ্যই এই সরলরেখাটা কোন কোয়াড্রেন্টে থাকবে? আমার অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। এবং এটার দৈর্ঘ্য কত? 5 একক বা 5 মিটার। 5 মিটার না, অ্যাকচুয়ালি এটা আসলে কত? 5 একক। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি x = cos 120 ডিগ্রি প্লাস y sin 120 = 5। ক্যালকুলেটরে বসে সুন্দর করে অ্যান্সারটা বাই করে ফেলবা। মুরগি কার? তোমার। মুরগি কার? তোমার। মুরগি কার? তোমার। এখন কুকুরি স্টাইলে ক্যালকুলেটরে বসে সলভ করবা না, হাতে বসে সলভ করবা, এই দায়িত্ব তোমার, আমার না। ক্লিয়ার? ওকে, আসো পরের ম্যাথ কি বলছে, একই সরলরেখা সংক্রান্ত। সে ফর একটা উদাহরণ দিব, 2x + 3y + 4 = 0, 4x + 6y + 8 = 0। দুইটা সরলরেখা হইলে এই দুইটা সরলরেখার আমি কি বের করব? অনুপাত, ঠিক আছে, এক্স অক্ষের অনুপাত। এই এক্স অক্ষের অনুপাত 2/4 = 3/6, 3/6, 4/8, 4/8। তাহলে এইখান থেকেও অনুপাত আসে হাফ, এইখান থেকে অনুপাত আসে হাফ, এইখান থেকে অনুপাত আসে হাফ। তাহলে এই 3/2। তাহলে কোনো একটা দুইটা সরলরেখার যদি প্রত্যেকটার অনুপাত সেম হয়, তার সহগের, এক্স এর সহগের, ওয়াই এর সহগের এবং ধ্রুবক পদের, তাহলে সেই জিনিসটাকে আমরা বলতে পারি আমার এই জিনিসটাকে বলতে পারি একই সরলরেখা। ক্লিয়ার? ওকে, যদি তাই হয় তাহলে আসেন পরের ম্যাটটার দিকে একটু তাকাই। এটা একটু হোমওয়ার্ক করবেন, এটা কি করবেন? হোমওয়ার্ক। তার পরের ম্যাটটা আরেকটু ইন্টারেস্টিং। আচ্ছা, বলছে যে এই দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করলে প্রমাণ করো এটা সমান সমান এত। তাহলে দেখো, ফার্স্ট অফ অল ax + by = c। আচ্ছা, এটাকে আমি লিখলাম x = c/a + y = c/b = 1। এটা কেন লিখলাম? আমি আসলে এই ধরনের জেনারেলাইজ প্রুফের ক্ষেত্রে অলওয়েজ ছেদক রেখা কনভার্ট করে নিব, না হলে অনুপাত সমানুপাতের ঝামেলা আসবে, তাই আমি এটা নিব না। ঠিক এইখান থেকেও আমরা লিখতে পারি, এই যে এটা হবে আলফা। আচ্ছা, সো আলফা হবে, সো x = p/cos আলফা + y/p/sin আলফা = 1। ঠিক আছে, তাহলে এখন তুমি একটু ভালো করে তাকাও, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় যদি তারা সেম সরলরেখা নির্দেশ করে তাহলে তারা সেম। তাহলে আমি লিখতে পারি p/cos আলফা = c/a। তাইলে আমি এখান থেকে লিখতে পারি যে AP/c = কি লিখতে পারি? cos আলফা। ঠিক সেম ভাবে এই p/sin আলফা = লিখতে পারি c/b। সো সেম ওয়ে আমি লিখতে পারি PB/c = কি লিখতে পারি? sin আলফা। এখন cos স্কয়ার প্লাস sin স্কয়ার আমি যদি অবজার্ভ করি, cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা সমান সমান কি লেখা যায় দেখো, a স্কয়ার p স্কয়ার ডিভাইড বাই c স্কয়ার, a স্কয়ার p স্কয়ার ডিভাইড বাই c স্কয়ার, নিচেও c স্কয়ার, আর এখানে কি আসবে? a স্কয়ার b স্কয়ার p স্কয়ার। ওকে, নাইস। তাহলে এই পর্যায়ে থেকে এটার ভ্যালু আসবে 1। নিচে c স্কয়ারের লসাগু করলে a স্কয়ার p স্কয়ার
প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার। ওকে, সি স্কোয়ারকে ডানে পাঠায় দাও, পি স্কোয়ার কমন নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাইলে আমি লিখতে পারি পি ইজ ইকুয়াল টু রুট ওভার প্লাস মাইনাস সি ডিভাইড বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা এই পাশে আইনে আমি জাস্ট রুট করে দিয়েছি। তাহলে এই হচ্ছে আমার প্রুফড। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল ম্যাথটা। সো এটা খুব ভালো একটা ম্যাথ, এটা তোমরা করতে পারো। আচ্ছা, এইবার আমরা আরও ইন্টারেস্টিং কনসেপ্টে চলে যাব। যে আচ্ছা, তার আগে একটু বলি, আচ্ছা একটু এটা আমি পরেই বলে দিব না, তোমাদের সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা কি পড়বো? লম্ব সরলরেখা। যে আমার কাছে ধরো একটা সরলরেখা, আমি তোমাকে বললাম যে ব্রো আমার কাছে এরকম একটা সরলরেখা আছে, এবার এই সরলরেখা লম্ব সরলরেখা তুমি নির্ণয় করো। আমার কাছে একটা সরলরেখা আছে, এই সরলরেখা লম্ব সরলরেখা তুমি নির্ণয় করো। যে এরকম একটা সরলরেখা থাকলে এই সরলরেখা আর একটা লম্ব সরলরেখা আমাকে নির্ণয় করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, কিভাবে নির্ণয় করা যায়? ধরো আমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে 2x + 3y + 3 = 0। তাহলে এই সরলরেখা লম্ব সরলরেখা আমি কিভাবে নির্ণয় করব? এটাই দেখো, এটা করা যায় ইনউইনা একটা শর্টকাটের মাধ্যমে। কিভাবে দেখো, খুব ভালো করে তাকাও। এখানে কত আছে? 3। খুব ভালো করে তাকাও। এখানে কত আছে? x। এই আকৃতিতে অলওয়েজ লিখতে হবে x y 3, এই আকৃতিতে ফার্স্টে লিখবা। মানে ax + by, x প্লাস অথবা মাইনাস, এখানে যাই থাকতে পারে, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, যা মন চায় তাই থাকুক। ঠিক আছে, by + c = 0, এই আকৃতিতে থাকবে। তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই 3 যেটা আছে, এই 3 রে সামনে নিয়ে আসা x এর সাথে, অর্থাৎ এখানে ইন্টারচেঞ্জ করা। তারপরে 2 যেটা আছে এটাকে পরিবর্তন করে y এর কাছে নিয়ে এসে +k = 0 লেখা। কারণ এই ধ্রুবক পদ আমি এখনো বের করতে পারিনি, এই ধ্রুবক পদ বের করার জন্য আমাকে একটা কন্ডিশন দেওয়া হবে, সেই কন্ডিশন থেকে আমার ধ্রুবক পদ বের করতে হবে। আচ্ছা, প্রবলেম হচ্ছে এই x এই প্লাস মাইনাস নিয়ে। এইখানে যদি প্লাস থাকে তাহলে এইখানে বসাইতে হবে মাইনাস। আর যদি এমন হয় যে 2x - 3y + 2 = 0, এটা লম্ব সরলরেখার সমীকরণ। কি করতে হবে? 3 কে চেঞ্জ করে সামনে নিয়ে আসতে হবে, 2 কে চেঞ্জ করে y এর সাথে নিয়ে যেতে হবে। এবং যেহেতু এখানে আছে মাইনাস, তাই দিতে হবে প্লাস k = 0। এই ধ্রুবক পদ একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত দিয়ে নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার x + 2y + 3 = 0 থাকলে কি করব? সব সময় এই x এর আগে অলওয়েজ কি নিয়ে আসবা? পজিটিভ। x এর আগে মনে রাখবা, শর্ট নোটে মনে রাখবা, x এর আগে পজিটিভ আনার চেষ্টা করব। তাহলে কিভাবে আনবো? এটারে -1 দ্বারা গুণ দাও, x - 2y - 3 = 0। এখন দেখো ইজি হয়ে গেছে। x এর আগে কি আছে? 1, মনে মনে 1 চিন্তা করে নিবা। এই 2 কে সামনে পরিবর্তন করবা, x কে y এর জায়গায় নিয়ে যাবা, 1 × y + k = 0। তারপরে তাকাবো কোথায়? যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে দিব প্লাস। যদি তোমার কাছে এরকম থাকে 0x + 3y + k + 2 = 0, কি করবা? ঠান্ডা মাথায় এই 3 সামনে চলে যাবে, 3x, এই 0 এখানে চলে আসবে, y এই প্লাস যেহেতু আছে তাই দিব মাইনাস, + k = 0। ঠিক আছে, বুঝতে পারছি? সো ইজিলি এই জিনিসটা করতে পারবা। ওকে, মনে থাকবে? আচ্ছা, তো আমরা লম্ব সরলরেখা করতে পারি। এই যে বলা আছে যে ax + by + c এর লম্ব সরলরেখা কি হবে? b সামনে চলে যাবে, a bx ay প্লাস থাকলে হবে মাইনাস, + k = 0। এটা জেনারেলাইজ ফর্ম। তো তোমার আমি উদাহরণ যা আছে সব বুঝাই দিছি। সো আমার আই থিঙ্ক তোমার ঝামেলা নেই। এবার আমি একটা অঙ্ক করব। বলছে এত রেখাটির লম্ব সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায়। এই যে যখনই আমাকে বিন্দু বলে দিবে তখনই আমি এটা কে এর মান নির্ণয় করতে পারবো। কিভাবে? এই রেখার লম্ব সরলরেখার সমীকরণ ফার্স্টে লিখবো, এই 3 সামনে চলে যাবে, 3x
তারপরে কি আসবে 2y, কেউ চিহ্ন নিয়ে আগে পাকনামি করবা না, প্লাস কে ইজ ইকুয়াল টু 0 লিখবা। লেখার পরে যেহেতু মাইনাস আছে তাই এখানে কি দিব প্লাস, এবং এক্স এর আগে অলওয়েজ পজিটিভ রাখার চেষ্টা করবা। এবং যা কত কত বিন্দু দিয়ে যায় 1,2 বিন্দুগামী, 1,2 বিন্দুগামী। তাহলে যে যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দু দিয়ে কি হয় সিদ্ধ, আগেই বলছি। তাহলে এই বিন্দু এখানে বসায় দাও, 3 × 1 প্লাস 2 × 2 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, দেন কে ইজ ইকুয়াল টু -4 -3, অতএব কে ইজ ইকুয়াল টু -7। তাহলে আফটার দ্যাট আমি এখানে কি পাচ্ছি 3x প্লাস টোয়াইস ওয়াই -7 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার লম্ব সরলরেখার সমীকরণ। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, এইবার আসেন আমরা কি করব, লম্ব সরলরেখার ঢালের মধ্যে সম্পর্ক, ঢাল কিভাবে কাজ করে। দেখো একটু আগে উদাহরণটা টানলে সব থেকে ভালো হয়। আচ্ছা, যেমন এখানে যদি আমি একটু টানি যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা এরা পরস্পর লম্ব। কিভাবে লম্ব আমরা তো বিলিভ করতে পারতেছো না যে ভাই কিভাবে লম্ব, আপনি কেমনে জানলেন এই সরলরেখা দুটো লম্ব। তুমি একটু দেখো যে 2x - y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, আর এখানে এটা লম্ব সরলরেখা কি হবে যে 2 চলে যাবে এইখানে 2y, 1 চলে আসবে এইখানে 1x, এই যে 1x মাইনাস থাকলে হবে প্লাস, তারপরে সামথিং কে ইজ ইকুয়াল টু 0 হোয়াট এভার। তাহলে আমি লিখতে পারি টোয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু -x মাইনাস কে, দেন ওয়াই ইজ ইকুয়াল টু -half ইন্টু এক্স মাইনাস কে ডিভাইড বাই 2, মানে কে ডিভাইড বাই 2 এর ভ্যালু ওরা বলতেছে 2। যাই হোক, তাহলে এইখানে এই ঢাল আর তোমার এই সরলরেখার ঢাল এদের মাঝখানে একটা সম্পর্ক আছে, খুব ভালো করে নজর রাখো। এদের মাঝখানে কি আছে, একটা সম্পর্ক আছে, যে এই ঢাল এবং এই ঢালের মাঝখানে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে দেখো তো, আমি যদি এইটা এবং -half গুণ করি তাহলে আমি পেয়ে যাব -1। তার মানে এই y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 এই সরলরেখাটার উপরে এই সরলরেখাটার লম্ব। এটা রূপক চিত্র, অনেক কিছু রূপক চিত্র দিয়ে বুঝায়, অনিন্দ ঘোষামের মতো লাফ দিয়ে ওইটা ভুল ধরিয়েন না ভাইয়া। আচ্ছা, নাহলে আপনি আসল চিত্র আঁকলে অনেক সময় অনেক কিছু বুঝবেন না, রূপক চিত্র দিয়ে মাঝে মাঝে বুঝাইতে হয়। আচ্ছা, তো দেখেন এইটাকে আমি বললাম m1, এটাকে আমি বললাম m2। তাহলে এই দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে m1 ইন্টু m2 এই দুইটা ঢালের গুণফলের মান কি আসতেছে -1। তাহলে লম্ব সরলরেখার ঢালের গুণফলের মান কি আসে অলওয়েজ -1। লম্ব সরলরেখার ঢালের মধ্যে সম্পর্ক কি, তাদের দুইজনের ঢালের গুণফলের মান কি আসবে -1, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন আমরা দেখব সমান্তরাল রেখার মধ্যে সম্পর্ক। সমান্তরাল রেখা যে ax প্লাস by প্লাস c, ax প্লাস b2 প্লাস c। আচ্ছা, তো দেখেন সমান্তরাল রেখার ভিতরে ax প্লাস by এই পুরো টার্মসটা সেম, ax প্লাস by এই পুরো টার্মসটা সেম। চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে এই c1 আর এই c2 তে। মানে ঘটনা হচ্ছে যে তারা কোনোদিন কেউকে ছেদ করবে না, জাস্ট পাশাপাশি থাকবে। তার মানে এইখানে একটা থাকতে পারে, এইদিকে 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 একটা থাকতে পারে। সব সমস্যা ax প্লাস by এই পুরো টার্মসটা আসলে সেম। তাহলে প্রবলেমটা করতেছে কে? এই ধ্রুবক। প্রবলেমটা করতেছে কে? এই ধ্রুবক। তাহলে এই ধ্রুবক চেঞ্জ করার মাধ্যমে আপনি সমান্তরাল সরলরেখা পেয়ে যাবেন। সহজ কথায় আমি যদি এই সরলরেখার সমান্তরাল সরলরেখা বের করতে চাই, আমার এক্স আর ওয়াই এর টার্মসটা যেমন আছে তেমন রেখে প্লাস কে ইজ ইকুয়াল টু আমি কি লিখে দিব 0। তাহলে পৃথিবীতে যত সমান্তরাল সরলরেখায় আমি আঁকি না কেন, ধরেন এরকম বললাম যে 2x প্লাস 3y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, আবার সমান্তরাল হবে 2x প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এটা আসলে কিছুই না, এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, এটা হচ্ছে এইটার ইকুয়েশন, এটা হচ্ছে এইটার ইকুয়েশন। তাহলে এটা থেকে এটা হচ্ছে জাস্ট, এটা হচ্ছে +3, এটা হচ্ছে +5, জাস্ট তারা পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে, আর কিছুই না। জাস্ট পাশাপাশি তারা কিভাবে অবস্থান করে?
সমান্তরালভাবে অবস্থান করে। তো সমান্তরাল সরলরেখা লম্ব সরলরেখার থেকে আরও সহজ। এই যে যেমন একটা উদাহরণ দেওয়া আছে যে এই দেখেন এখানে আছে +2, এখানে আছে কত -5, বাকি কিন্তু পুরোটাই সেম। তাহলে +2 থেকে -5 সে আসলে কত দূরত্ব নিচে নামছে, ওই যে কম কম বেশি বেশি থিওরি অনুসারে -3 নিচে নামছে, -3 কমছে, তাই না? একদম সহজ, একদম সহজ যে -3 কমে গেছে। ওকে, আচ্ছা এবার আসেন একই রকম যে এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করা যায় এত বিন্দুগামী। সো 3x + 4y + k = 0, যা আসলে কত কত বিন্দুগামী, 1,2 বিন্দুগামী, রাইট? তো 1,2 যদি আপনার বিন্দুগামী হয়, আপনি যদি বসায় দেন 3 × 1 4 × 2 + k = 0, অতএব k = -8 - 3, অতএব k = -11। সো আপনি জাস্ট k এর ভ্যালু বসাবেন, 3x + 4y - 11 = 0। দ্যাটস ইট। এটাই হচ্ছে আপনার কি সমান্তরাল সরলরেখা। একদম সহজ, কোনো কনসেপ্টই নেই। আচ্ছা ওকে, তো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যে ব্যাপার স্যাপারগুলো আছে, ঠিক আছে, যে একটা স্পেশাল ব্যাপার আপনাদের সাথে কথা বলতে চাই, এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, এই ব্যাপারগুলো নিয়ে। এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের সমান্তরাল এগুলা কি, এগুলো আসলে এক কথায় বুঝাই দিব, এক কথায় বুঝে যাবেন, ঠিক আছে? এক কথায় বুঝাই দিব, এক কথায় বুঝে যাবেন। তারপর দেখছেন কত সুন্দর সুন্দর কনসেপ্ট আসতেছে আপনাদের জন্য, এই যে দুইটি প্যারালাল লাইনের মধ্যবর্তী দূরত্ব, তারপর এখানে কত সুন্দর সুন্দর কনসেপ্ট, ঠিক আছে? এক কথায় এক্স অক্ষের সমান্তরাল বুঝাই দিব, এক কথায় বুঝে যাবেন। দেখেন এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ এক্স অক্ষ কোনটা, এইটা এক্স অক্ষের সমান্তরাল আমি রেখা আঁকবো, সবকিছু চলতেছে ঠিক মতো। আমি কি আঁকবো, এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকবো, এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকবো। তাহলে এক্স অক্ষের সমান্তরাল আমি যদি রেখা আঁকি, তার মানে কি আসবে, এই লাইনটার বরাবর আসবো। এই এক্স অক্ষ মানে কি জানেন, এক্স অক্ষ মানে কি জানেন, এক্স অক্ষ মানে হচ্ছে y = 0। এই এক্স অক্ষের সমীকরণ কি, প্রথম কথা এক্স অক্ষের সমীকরণ কি, এতক্ষণ পর্যন্ত এগুলো পড়া হয়নি, এগুলো খুবই বেসিক এবং এই ভুল জীবনে কত যে করবেন। এক্স অক্ষের মান আসলে কি, y = 0। এটা কিন্তু বেসিক টু অ্যাডভান্স কোর্স, প্রত্যেকটা কনসেপ্ট কভার হচ্ছে। আপনি একটু খুলে দেখেন, আপনার বইয়ের প্রতিটা কনসেপ্ট কিন্তু মোটামুটি সব কভার, ঠিক আছে? আপনার বইয়ের প্রতিটা কনসেপ্ট কভার। এক্স অক্ষ মানে কি, y = 0। এক্স অক্ষ মানে হচ্ছে y = 0। আচ্ছা আপনার বইয়ের একটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে সঞ্চার পথ 3.4, এটা আপনি বুঝবেন না এখন, এখানে পরাবৃত্ত উপবৃত্ত অনেক কিছু আছে, তো সো এই জিনিসটা স্কিপ করা হয়েছে। ওকে, এটা আগেই বলে দিচ্ছি। তো মোটামুটি হচ্ছে পরাবৃত্ত উপবৃত্ত অনেক কিছু কনসেপ্ট থাকে এবং আরও কিছু টাফার জিনিসপত্র আছে, সো ওইটা আমি স্কিপ করছি। 3.4 সঞ্চার পথ, রিজন হচ্ছে যে ওই জিনিসটা যদি আমি আপনাকে পড়াই, তাহলে আপনি আসলে মানে সরলরেখার বেসিকটা বুঝবেন না। যাই হোক, তো এক্স অক্ষের সমীকরণ কি, y = সামথিং। এবার দেখেন এক্স অক্ষের সমান্তরাল যদি রেখা আঁকি, উল্টা উল্টা লিখছে আমার টাইপিস্ট, এটা হচ্ছে 1 হবে। হাই রে পাগলা রে, হাই রে, ভালো হবি কবে? ইনুস তুমি তো ভালো হয়ে গেছো, হাসিনাও চলে গেছে, আমার টাইপিস্ট তো আর ভালো হইল না রে। ওরে ইনুস, ইনুস সাহেব তো ভালো হয়ে গেছে রে। আচ্ছা এটা হচ্ছে y = হচ্ছে 1, y = 2, y = 3। আচ্ছা তাহলে এই সরলরেখাগুলো দেখেন তো, y = 1 এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ এইটা, এটা সমান্তরাল, y = 1, কারণ দেখেন এটা আসলে কোন বিন্দু দিয়ে গেছে, y বিন্দু দিয়ে গেছে। এটা আসলে কোন বিন্দু দিয়ে গেছে, y এর বিন্দু দিয়ে গেছে। এটা আসলে কোন বিন্দু দিয়ে গেছে, y এর বিন্দু দিয়ে গেছে, রাইট? এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে y = 1, y = 2, y = 3, y = -1, y = -2, -3, কারণ এটা আসলে কোন বিন্দু দিয়ে গেছে, y অক্ষের। কোন বিন্দু দিয়ে গেছে, y অক্ষের। কোন বিন্দু দিয়ে গেছে, y অক্ষের। তার মানে এক্স অক্ষের সমান্তরাল বললেই আপনি মাথার মধ্যে একটা জিনিস খাটাবেন, y = সামথিং। কি খাটাবেন, y = সামথিং। আবার y অক্ষের সমান্তরাল, দেখেন তো y অক্ষের সমীকরণ কি, y অক্ষ = x = 0।
ওয়াই অক্ষ মানে কি এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই অক্ষ মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0। এবার দেখেন ওয়াই অক্ষ মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0 হইলে এই বিন্দুটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু 2, এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু 2, এক্স ইজ ইকুয়াল টু 3, এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইজ ইকুয়াল টু 0, কারণ কি এটা আসলে এক্স এর মান, এটা আসলে কার মান এক্স এর মান, এখানে এটা আসলে কার মান এক্স এর মান, এটা আসলে কি ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইজ ইকুয়াল টু সামথিং। তাহলে একটা জিনিসই মাথায় রাখবেন, কেন? কারণ এই জায়গায় এক্স এর মান অপরিবর্তনশীল, কার মান পরিবর্তনশীল? কেবলমাত্র ওয়াই এর মান পরিবর্তনশীল। এক্স এর মান কিন্তু অলওয়েজ এক, খালি কার মান পরিবর্তনশীল? ওয়াই এর মান পরিবর্তন করতেছে, উপরে নিচে যাচ্ছে। এক্স এর মান 2, 2 এর বেশি কিন্তু হবে না, অলওয়েজ এটা অপরিবর্তনশীল। তাহলে মনে রাখবেন এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের ইকুয়েশন কি ওয়াই ইজ ইকুয়াল টু 0, এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, আর ওয়াই অক্ষের সমান্তরাল মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সামথিং। ক্লিয়ার? আচ্ছা, এবার উল্টা, যখনই বলবো লম্ব, এক্স অক্ষের উপরে লম্ব, কার উপরে লম্ব? এক্স অক্ষের উপরে লম্ব। দেখেন তো এক্স অক্ষের উপরে লম্ব কেমন দেখতে? এই যে এরকম এরকম এরকম, সেটা খাড়া গম্বুজের মতো। তাহলে এক্স অক্ষের উপরে লম্ব, এটা জিনিসটাই আসলে কি? এক্স অক্ষের উপরে লম্ব আসলে কি ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে কি এক্স ইজ ইকুয়াল টু সামথিং। জাস্ট আঁকবেন, খাতায় আঁকবেন, জাস্ট একটা মনে রাখবেন। কি মনে রাখছি? যে এক্স অক্ষের উপর লম্ব আসলে কি ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু সামথিং। শেষ। আই ডোন্ট নো, প্লাস মাইনাস যা হবে। আর কি বলছে? ওয়াই অক্ষের উপরে লম্ব। দেখেন তো ভাইয়া, ওয়াই অক্ষের উপরে লম্ব আসলে কেমন যেন দেখায়? এক্স অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের উপরে লম্ব কেমন দেখায়? এক্স অক্ষের সমান্তরাল। তার মানে কি ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। শেষ। সব কেল্লা ফতে, কেল্লা ফতে। শেষ। এখানে অনেকে একটা প্রশ্ন করে, আচ্ছা এই যে যদি এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত? কি বলছি? এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত? দেখেন তো এইটার আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে আছে? কোনো কোণ কি উৎপন্ন করছে? না। ফলে এটা যেহেতু কোনো কোণ উৎপন্ন করে নেয়, ফলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু ট্যান 0 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল, আবার বলতেছি, এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢালের মান কত হয়? 0। এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢালের মান কি হচ্ছে? 0। একইভাবে আমরা যদি কেউ বলে যে ওয়াই অক্ষের উপর লম্ব, একই প্রশ্ন, ওয়াই অক্ষের উপরে লম্ব মানেই তো আসলে কি এক্স অক্ষের সমান্তরাল। ফলে এটার ঢালও কি? 0। তা প্রশ্ন আসতে পারে, এটা একটু প্রশ্ন করি, যে ওয়াই অক্ষের সমান্তরাল আসলে কি? মানে এক্স ইজ ইকুয়াল টু সামথিং, এবং প্রত্যেকটা রেখাই কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে? 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি এর মান আসলে কি? অসংজ্ঞায়িত, রাইট? তাহলে এটা ঢালের মান কত? তাহলে এটা ঢালের মান কত? অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢালের মান কত? এটা আমি চাই এটা আপনারা কমেন্ট করেন, গ্রুপে লেখেন, গ্রুপে জানান, গ্রুপে পোস্ট করেন, আমার থেকে জানতে চান। যারা যারা এই ভিডিওটা এইখানে দেখছে তাদের থেকেই আমি আসলে অ্যান্সারটা চাই, অথবা অ্যান্সারটা দিব আমি। ঠিক আছে? আমি চাই আপনারা এটা একটু ভাবেন, একটু নিয়ে চিন্তা করেন, একটু ঘাটাঘাটি করেন, অনলাইনে আছে, একটু ঘাটাঘাটি করেন। সবই যদি বলে দিই তাহলে আপনার ঘাটাঘাটি করার ইচ্ছা চলে যাবে। আচ্ছা দেখেন, এক্স অক্ষের সমান্তরাল মানে কি? ওয়াই ইজ ইকুয়াল টু, অ্যান্সার কি হবে? ডিরেক্ট মাথায় চলে আসবে, এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। শেষ। বলছে 3,4 বিন্দুগামী হলে সরলরেখার সমীকরণ কি? তাহলে একদম মাথার মধ্যে নেবেন এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষ কোনটা? এইটা। সমান্তরাল মানে কি? ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। তাহলে দেখেন ওয়াই এর ভ্যালু যেটা থাকবে ওইটাই আসলে অ্যান্সার। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? -4। তাহলে ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। ইহাই এই সরলরেখার সমীকরণ। জাস্ট ধাপধুপ অ্যান্সার। কি হবে? ধাপধুপ অ্যান্সার। আচ্ছা, এটা একটা ভালো ম্যাথ। এখন আমরা এই ম্যাথটা করব। এটা একটা খুবই সুন্দর ম্যাথ। এখন আমরা এই ম্যাথটা করব। ঠিক আছে? এই ম্যাথটা করে তারপর আমরা আরো দুইটা কনসেপ্ট শিখব। দুইটা কনসেপ্ট শিখলেই আজকের আমাদের এই পার্ট শেষ। তারপর আমরা নেক্সট পার্টে ত্রিভুজের বিভিন্ন কেন্দ্র দিয়ে আমাদের পরের পার্টটা শুরু হবে। ক্লিয়ার? ওকে।
আচ্ছা, সো কি বলছে, y is equal to mx, y is equal to m1x, y is equal to b, রেখাদ্বয় দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে, মানে এত, এটা প্রমাণ করো। তো এটার জন্য আমাকে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আঁকা লাগবে, কোঅর্ডিনেট সিস্টেম আঁকতে হবে। সো এটা একটু তাকান, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এই হচ্ছে আমার ওয়াই অক্ষ। আচ্ছা, এবার কি কি আসবে, y is equal to mx, ধরেন y is equal to mx। আচ্ছা, y is equal to m1x, y is equal to m1x, কারণ দুইটার ঢাল আসলে ডিফারেন্ট এবং এই দুইটাই আসলে কি মূল বিন্দুগামী সরলরেখা, এটাই আসলে কি মূল বিন্দুগামী সরলরেখা। এবং y is equal to b, y is equal to সামথিং মানে আসলে কি x অক্ষের সমান্তরাল, তাহলে y is equal to b। আচ্ছা, তো এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, তাহলে এই বিন্দুটা আসলে কত, 0,0, এই বিন্দুটা আসলে কত, 0,0। আচ্ছা, এবার আসেন বাকি বিন্দুগুলা নির্ণয় করি। দেখেন এইটার ভ্যালু অলরেডি কত হয়ে আছে, y এর ভ্যালু কত হয়ে আছে বলেন তো, b, কারণ এই বিন্দুটার y আসলে কত, এই যে এটা না, এটাই তো, এই যে অলরেডি কত হয়ে আছে, b, রাইট। এই সরলরেখা কার সাথে ছেদ করছে দেখেন তো, এই সরলরেখা আর এই সরলরেখা কি করছে, ছেদ করছে না? তাহলে যদি তারা ছেদ করে তাহলে তাদের মধ্যে কি বের করতে হবে, সমীকরণ, এবং তাদের এই ছেদের মান থেকে আমি এই বিন্দুটা পাবো। আবার দেখেন এই সরলরেখাটা আমার এই প্রথম সরলরেখার সাথে কি করছে, ছেদ করছে, তাহলে এদের ছেদ বিন্দু থেকে বা এদের ছেদ থেকে আমি কি পাবো, একটা ছেদ বিন্দু পাবো, সেটা হচ্ছে আমার আর একটা সমীকরণ, রাইট। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অলরেডি দুইটা বিন্দুরই আমি বি এর মান জানি, কারণ এটা অলরেডি ওয়াই। তাহলে আমি যদি y is equal to mx এবং y is equal to b এই রেখা দুইটার ক্ষেত্রে বের করি, যে অলরেডি y এর মান গিভেন, y এর মান বসাই দিলে m ইন্টু এক্স, অর্থাৎ x এর মান হবে b ডিভাইড বাই m, তাহলে x এর ভ্যালু হবে কি, b ডিভাইড বাই m। আবার y is equal to m1x এবং y is equal to b এই দুইটা সমীকরণের যদি আমি সমাধান করি, তাহলে b is equal to m1x, অতএব x is equal to b ডিভাইড বাই m1, b ডিভাইড বাই m1। ঠিক আছে, ক্লিয়ার, দেখা যায়, বোঝা যায়, x is equal to b ডিভাইড বাই m1। তাহলে আমি বিন্দু পাইয়া গেছি। ওকে, এবার আমরা কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয়। তাহলে ওই যে ক্রস ফায়ার কি আছে, বিন্দু কি কি জানো, bm, এখানে b, দেন b m1, b 0 0, ঠিক আছে, হাফ ইন্টু প্রথমে ক্রস 0, তারপরে এখানে আসবে b স্কোয়ার ডিভাইড বাই m, দেন আবার 0 গেল, মাইনাস মাইনাসে গিয়ে হচ্ছে কি হবে, ক্রস এখান থেকে বের হয়ে আসবে 0 প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই m1। আচ্ছা, এই নিচে লিখি মাইনাস, পরে আর একটা টার্ম আসবে এখানে, যে 0 প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই m1, লাস্টে এটাও 0। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু, প্রমাণ করতে বলছে যে বি স্কোয়ার ডিভাইড বাই m মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই m1, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে বি স্কোয়ারকে আমি যদি বাইরে নিয়ে যাই, তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই 2 1 বাই m মাইনাস 1 ডিভাইড বাই m1, 1 বাই m মাইনাস 1 ডিভাইড বাই m1। তাহলে এই যে আমি ইকুয়েশনটা পাইলাম, এটাই আসলে প্রুফড ত্রিভুজের ক্ষেত্রফল। সো এটা আসলে ছেদ বিন্দু দিয়ে নির্ণয় করার একটা সমীকরণ, খুব সুন্দর একটা ম্যাথ, এটা ভালো জিনিস। আচ্ছা, এইবার আপনাকে আমি আর দুটো কনসেপ্ট দিব, আজকের তাহলে ভিডিও শেষ। ওকে, মজা লাগতেছে, কারণ আস্তে 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 জিনিসগুলো কি হচ্ছে, ইন্টারেস্টিং হচ্ছে, আরেকটা পার্ট সুন্দর ইন্টারেস্টিং হচ্ছে। ঠিক আছে, আচ্ছা কি বললাম, যে দেখেন আপনার কিন্তু কনসেপচুয়াল বিল্ডিং হচ্ছে, সব কিছু আসলে কি কনসেপচুয়াল বিল্ডিং। ওকে, আমি একটু চার্জে দিই, ফোন বন্ধ হয়ে যাবে। ওকে, নাইস। আচ্ছা, ঠিক আছে, তো দেখো একটা বিন্দু থেকে
একটা বিন্দু থেকে দেখো, যে কোনো একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। কি দূরত্ব? লম্ব দূরত্ব। অর্থাৎ তুমি যদি একটা সরল রেখার উপর একটা বিন্দু থেকে ডিরেক্ট একটা লম্ব টানো, তাহলে সে যে দূরত্ব ডি প্রকাশ করবে সেই ডি এর মান নির্ণয় করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব টানলে এই লম্বটা যে দূরত্ব প্রকাশ করবে সেটা আসলে আমার ডি এর মান। ক্লিয়ার? তাহলে ডি এর মান আমি কেমনে নির্ণয় করব? ডি ইজ ইকুয়াল টু, আমি বলতে পারবো এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা এখানে বসায় দিব, x1 প্লাস by1 প্লাস সি। এখানে বসবে মডুলাস আর নিচে বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি বলছি? জাস্ট এক্স এর জায়গায় বসবে x1, ওয়াই এর জায়গায় বসবে y1, সি এর জায়গায় সি থাকবে মডুলাস, আর নিচে কি আসবে? এই এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। মনে থাকবে? তাহলে এইটাই হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার কি বের করছি? লম্ব দূরত্ব। কি বের করছি? লম্ব দূরত্ব। একটা ম্যাথ দেখলে বোঝা যাবে। বলছে 2,3 বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব। এই হচ্ছে একটা বিন্দু, 2,3 থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব। এই রেখাটা কি? 3x প্লাস 4y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা তাহলে কিভাবে বের করব? তাকাই তো দেখেন, লম্ব দূরত্ব ডি, ঠিক এই লম্ব দূরত্বটা তোমার বের করতে হবে। সেটা কত? ডি। সেটা কিভাবে বের করবা? মডুলাস 3 ইন্টু কত আসতেছে? 2 প্লাস 4 ইন্টু 3 মাইনাস 5 ডিভাইডেড বাই এই যে এটা সহগগুলোকে নিবা, 3 স্কোয়ার প্লাস এটা সহগ নিবা 4 স্কোয়ার। তাহলে ডি ইজ ইকুয়াল টু 6 প্লাস 12 মাইনাস 5 এর মডুলাস, আর এখানে পড়ে আছে 9 প্লাস 16, তাহলে এখানে পাবো 5, আর এখানে পাবো 16 আর 6 18, 18 থেকে 5 চলে থাকবে 13। এটাই তার লম্ব দূরত্ব। এটাই কি তার লম্ব দূরত্ব। ক্লিয়ার? ওকে, আচ্ছা যদি তাই হয়ে যায় তাহলে আমি একটা বিন্দু থেকে একটা রেখার কি পেয়ে গেলাম? লম্ব দূরত্ব পেয়ে গেলাম। একটা বিন্দু থেকে একটা রেখার কি পেয়ে গেলাম? লম্ব দূরত্ব পেয়ে গেলাম। এই কনসেপ্টটা খুব ভালোভাবে কাজ করবে যখন তোমরা আসলে একটা জিনিস পড়বা, তার নাম হচ্ছে স্পর্শক। যে তোমরা পড়ে আসছো হয়তো যে কোনো একটা বৃত্তের আমি একটা স্পর্শক আঁকি, যে কোনো একটা বৃত্তে আমি একটা স্পর্শক আঁকি। স্পর্শক মানে কি? স্পর্শক মানে কি? ধরো এরকম একটা কার্ভ আঁকলাম, এই কার্ভের এই পয়েন্টকে ছুঁয়ে ছুঁয়ে যায়। কি করে যায়? টাচ করে, ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, অন্তরের অন্তরস্থল থেকে ছুঁয়ে ছুঁয়ে যায়। তাহলে এরকম যদি ছুঁয়ে ছুঁয়ে যায়, তাহলে এই ছুঁয়ে ছুঁয়ে যাওয়াটাকে আমরা বলি স্পর্শ। ছুঁয়ে ছুঁয়ে যাওয়াটাকে আমরা কি বলি? স্পর্শ। তাহলে কেন্দ্র থেকে কোনো একটা স্পর্শকের উপর, কোনো একটা স্পর্শকের উপর লম্ব দূরত্বই আসলে বৃত্তের ব্যাসার্ধ। আবারও বলতেছি, বৃত্তের যে কোনো স্পর্শকের উপর, বৃত্তের যে কোনো স্পর্শকের উপর, কেন্দ্র থেকে স্পর্শকের উপরে যে লম্ব দূরত্বটা আমরা পাই, এটাই আসলে কি? বৃত্তের ব্যাসার্ধ। মনে রাখবা যে বৃত্তে অঙ্কিত যে কোনো বিন্দুতে স্পর্শক, ইট কুড বি হেয়ার অর হেয়ার অর হেয়ার, এইভাবে আসছে। তাহলে কেন্দ্র থেকে এই যে এইটার উপরে যে আমি লম্ব দূরত্বটা নিচ্ছি, এটাই আসলে কি? তার আমার ব্যাসার্ধ। এবং এটা অলওয়েজ লম্ব। অলওয়েজ কি অবস্থা থাকবে? লম্ব অবস্থায় থাকে। তো এইটাই আসলে কি? এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বটাই আসলে ব্যাসার্ধ। অঙ্কিত লম্বটাই আসলে, লম্ব দূরত্বটাই আসলে কি? ব্যাসার্ধ। সো এটা তোমাকে হেল্প করতে পারে, বলে দিলাম। এবার আমরা একটা নতুন কনসেপ্ট শিখব, যে আমার কাছে দুইটা সমান্তরাল রেখা আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। কি আছে? দুইটা সমান্তরাল রেখা আছে, তাদের মধ্যবর্তী কি নির্ণয় করতে হবে? দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাদের মধ্যবর্তী কি নির্ণয় করতে হবে? দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। তো দেখো যে একটা হচ্ছে ax প্লাস by, একটা হচ্ছে c1 ax প্লাস by, আর একটা হচ্ছে c2। এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে d। এই d এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো সূত্র খুবই সহজ, যে d ইজ ইকুয়াল টু, ফার্স্টে মডুলাস দিবা c1 মাইনাস c2। প্রবলেমই তো ওদের দুইজনের নিয়ে, যে c1
আর এই C2 দুইটা সরলরেখা সমান্তরাল, তাদের মধ্যবর্তী দূরত্ব ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, শেষ। ঠিক আছে, C1 মাইনাস C2 মডুলাস, অবশ্যই দূরত্ব কখনো নেগেটিভ হয় না, ডিভাইড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো দেখো এই যে সরলরেখা 1 আর 2 এরা আসলে কি যে, আচ্ছা তোমাকে এখানে একটা কনসেপ্ট আছে যেটা একটু বলতে হবে, একটু এইটা একটু দেখি, এই অঙ্কটা দেখলে ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আগে অঙ্কটা একটু করি। বলছে এত সরলরেখার 5 একক দূরত্বে দুটি সরলরেখা নির্ণয় করো। বুঝো, এত সরলরেখার সমান্তরালে, এই ওয়ার্ডটা দিতে হবে, সমান্তরালে 5 একক দূরত্বে দুটি সরলরেখা নির্ণয় করে। কেন দুটি, সেটার একটা কনসেপ্ট আমি তোমাদেরকে বলি। তো ধরো আমাকে বলে দিছে ডি এর মান, যেহেতু সমান্তরাল সরলরেখা, 2x প্লাস থ্রাইজ ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে তুমি এখন কি করতে পারো, ডি ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো কে মাইনাস মাইনাস 5 মডুলাস, আর এখানে পড়ে আছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এবং ডি এর মান তোমাকে বলেছে 5, আর একটা সরলরেখা নির্ণয় করতে বলছে। কিভাবে বুঝলাম যে এটা তো সমান্তরাল? অবশ্যই, তাহলে প্রথমে সমান্তরাল সরলরেখা আঁকছি, পরে তাদের মধ্যবর্তী দূরত্ব আমাকে বলে দিচ্ছে 5 একক, আর একটা দূরত্ব আঁকা লাগবে। সে ফর এইখানে হচ্ছে একটা সরলরেখা 2x প্লাস থ্রাইজ ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি ধরো এইখানে আর একটা সরলরেখা আঁকতেছি 5 একক দূরত্বে, তাহলে ডি এর মান কত? 5 একক। তাহলে যেহেতু এটা সমান্তরাল, তাহলে এটা আমি আর একটা সরলরেখা আঁকতেছি। তাহলে কে মাইনাস 5 নিচে আসবে 9 আর 4 13, রুট 13, আর উপরে পড়ে আছে কে প্লাস 5। এখন দেখো মডুলাস তুলতে হইলে হয় একবার প্লাস দিতে হবে আর একবার মাইনাস দিতে হবে। আমি যদি প্লাস নেই তাহলে 5 ইন্টু রুট 13 ইজ ইকুয়াল টু কে প্লাস 5, তাহলে কে এর ভ্যালু আসবে 5 রুট 13 মাইনাস 5। আর যদি আমি মাইনাস নিয়ে কাজ করি, প্লাস নিয়ে কাজ করলাম, যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে পাবো মাইনাস 5 রুট 13 ইজ ইকুয়াল টু কে প্লাস 5, তাহলে কে এর ভ্যালু আসবে মাইনাস 5 মাইনাস 5 রুট 13। ক্লিয়ার? একবার আসবে 5 রুট 13 মাইনাস 5, আরেকবার আসবে মাইনাস 5 মাইনাস 5 রুট 13। তাহলে এই জিনিসটা দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করে? হয় কে এর ভ্যালু তোমার এইখানে এইদিকে একটা সরলরেখা থাকবে, এবং মাইনাস নেওয়ার কারণে ঠিক এই দিকে একটা সরলরেখা থাকবে, অর্থাৎ এই দুইটা সরলরেখার সমান্তরালে দুইটা সরলরেখা অবস্থান করে। একটা সরলরেখার আমি যদি বলি যে 5 একক 7 একক দূরত্বে একটা সরলরেখা আঁকো, তাহলে ইট মিনস যে আসলে এখানে একটা সরলরেখা না, কয়টা সরলরেখা আঁকতে হবে? দুইটা সরলরেখা আঁকতে হবে, কারণ সে উপরেও 5 একক দূরত্ব উপরেও থাকতে পারে, 5 একক দূরত্ব নিচেও থাকতে পারে। বুঝা গেল? সো সবসময় দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করবা। আচ্ছা, তো আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ আমি একটু সলভ করব, ঠিক আছে? ম্যাথটা হচ্ছে, আমার বইটা একটু পাইলে ভালো হইতো। আচ্ছা, যে -4,5 বিন্দু হতে অঙ্কিত সকল অঙ্কিত 3x, আচ্ছা 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখার উপর -4,5 বিন্দু হতে অঙ্কিত লম্ব সরলরেখাগুলো 2x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 দ্বারা সমখণ্ডিত হয় কিনা, সমদ্বিখণ্ডিত হয় কিনা নির্ণয় করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, একটু ঘুরাইয়া দিলাম বইয়ের থেকে
একটু টাফ করে দিছি, জিনিসটা একটু বুঝো। বলতেছে 3x প্লাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখা এবং এই সরলরেখার লম্ব যে -4,5 থেকে -4,5 থেকে এই সরলরেখার উপরে অঙ্কিত সরলরেখাগুলো, ওকে, -4,5 থেকে এই সরলরেখার উপরে অঙ্কিত লম্ব সরলরেখাগুলো, আচ্ছা লম্ব সরলরেখা, আচ্ছা অঙ্কিত সরলরেখাগুলো, হ্যাঁ লম্ব দরকার নেই, আচ্ছা সরলরেখাগুলো কি বলছে, এত সরলরেখা দ্বারা সমদ্বিখণ্ডিত হয় কিনা, এত সরলরেখা দ্বারা সমদ্বিখণ্ডিত হয় কিনা। তো ব্যাপারটা খুবই মজার, আবার খুব বেশি টেনশনেরও ব্যাপার হচ্ছে যে এই বিন্দু থেকে এই রেখার উপরে তো অসংখ্য রেখা আঁকা যায়, তাই না? এই যে এভাবে তো অসংখ্য রেখা আঁকা যায়। এই বলতেছে এই অসংখ্য রেখাগুলো, আরেকটা রেখা আছে, সেটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এইটা দ্বারা সমদ্বিখণ্ডিত হয় কিনা, অর্থাৎ এটা 50-50 ভাগে ভাগ হয় কিনা, এটা প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে, সমদ্বিখণ্ডিত হচ্ছে কিনা এটা আসলে প্রুফ করতে হবে। তো আসলে কিভাবে করা যায় বা কিভাবে করতে হয়, এই ম্যাথটা আসলে কিভাবে করব আমরা, সেটাই আসলে চিন্তা করা উচিত। তো দেখো ফার্স্ট অফ অল তুমি চিন্তা করো যে কোনো একটা বিন্দু নাও, h, k, ঠিক আছে, যে কোনো একটা বিন্দু নাও, উপরের এই সমদ্বিখণ্ডিত চিন্তা করা বাদ দাও, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত চিন্তা করার দরকার নেই, সমদ্বিখণ্ডিত পরে, আগে একটা জেনারেলাইজ ইকুয়েশন লিখি আমরা, যে ধরো এটা হচ্ছে h, k, তো আমরা এখান থেকে কি লিখতে পারি, 3h প্লাস 4k প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, যেহেতু এই রেখাটা দ্বারা এটা কি হয়, সিদ্ধ হয়, তাই না? এই বিন্দুটা দ্বারা এই রেখাটা কি হচ্ছে, সিদ্ধ হচ্ছে, তাই যেহেতু সিদ্ধ হচ্ছে তাই আমি এই জিনিসটা লিখতে পারি। তারপর আমি লিখতে পারি যে 3h ইজ ইকুয়াল টু 5 মাইনাস 4k, অতএব h ইজ ইকুয়াল টু 5 মাইনাস 4k ডিভাইডেড বাই 3, এই হচ্ছে আমার h এর মান, এই হচ্ছে আমার কিসের মান, h এর মান, এই হচ্ছে আমার কিসের মান, h এর মান। এখন আমি একটু আগাই, একটু ভাবো, একটু চিন্তা করো, যে দেখো তো আমার কাছে একটা বিন্দু দেওয়া আছে এবং এখানে একটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমি কি করতে পারি, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারি, রাইট? আমি কি করতে পারি, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারি। আচ্ছা, তাহলে y মাইনাস y1 is equal to m into x minus x1 plus 4, আচ্ছা y minus 5, m এর ভ্যালু কেমনে বসাবো, 5 minus k minus 4 minus h x plus 4, ওকে, আচ্ছা দেন এরপরে আমরা কি করতে পারি, মাইনাস h মাইনাস 4 ইজ ইকুয়াল টু, এখানে লিখতে পারি মাইনাস h মাইনাস 4, এখানে আসতে পারে y মাইনাস 5, এদিকে আসতে পারে 5 মাইনাস k ইন্টু এক্স প্লাস 4, ওকে, গট ইট, বুঝতে পারছো? আমরা দুই বিন্দু দিয়ে এই সরলরেখার কি বের করলাম, জাস্ট ইকুয়েশনটা লিখছি, ইকুয়েশনটা লিখছি। আচ্ছা, তো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে আমরা জাস্ট ইকুয়েশনটা লিখতে পারছি। এখন আমরা কি করব, যে এই যে সরলরেখাটা আছে, এই যে সরলরেখাগুলো আমি পাবো, তো এই যে সরলরেখার মধ্যবিন্দু, এটা আমি সরলরেখাটার ইকুয়েশনটা লিখলাম, এ পর্যন্ত কাজ আমার শেষ, এটাকে দেখাই নিলাম। এবার তুমি দেখো বলতেছে যে এই যে সরলরেখাগুলো আছে, এই সরলরেখাগুলো সমদ্বিখণ্ডিত হচ্ছে, তাই না? অর্থাৎ এর যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু দিয়ে আমার এই
এই রেখাটা কি করতেছে, পাস করে কিনা নির্ণয় করতে হবে। তাই আমি ধরে নিলাম এই রেখাটা পাস করে, প্রথমত ধরে নিলাম কি এই রেখাটা পাস করে, তো তাকে কি করতেছে, এই বিন্দুতে আসলে কি করতেছে, সমদ্বিখণ্ডিত করে দিতেছে, এই বিন্দুগুলোতে সমদ্বিখণ্ডিত করতেছে। তাহলে প্রথম কাজ হচ্ছে মধ্যবিন্দু বের করব। কি বের করব, মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু যদি বের করি, h - 4 ডিভাইডেড বাই 2 দেন k + 5 ডিভাইডেড বাই 2। এখন এই মধ্যবিন্দুটা দেখা যাচ্ছে এই রেখার উপরে অবস্থান করতেছে, রাইট? যদি এই রেখাটা এই রেখা এই মানে এই যে এই সরলরেখাটা এই প্রত্যেকটা রেখাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই যে মধ্যবিন্দুটা আছে এই মধ্যবিন্দুটা অবশ্যই রেখার উপর অবস্থান করবে, আর সমদ্বিখণ্ডিত না করলে তো করবে না। জিনিসটা বুঝতে পারছো যে আমার এই মধ্যবিন্দুটা যদি এই সরলরেখার উপরে অবস্থান করে তাহলে সমদ্বিখণ্ডিত করবে, আর যদি অবস্থান না করে তাহলে সমদ্বিখণ্ডিত করবে না। তাহলে ফার্স্ট ইকুয়েশন হচ্ছে একটা সম্পর্ক বের করা, তারপরে মধ্যবিন্দু বের করা। এখন কাজ হচ্ছে এই মধ্যবিন্দুটা যদি এই সরলরেখার উপরে অবস্থান করে তাহলে এটাকে আমার কি হবে, সিদ্ধ হলে আমি বুঝবো সমদ্বিখণ্ডিত করে, নাইলে সমদ্বিখণ্ডিত করবে না। খুব সহজ সলিউশন, খুব সহজ সলিউশন কাজ করতেছে। ওকে, তো এখন দেখো আমি একটু বসাই তাহলে মধ্যবিন্দুটা কই বসাবো, 2x + 3y + 2, তাহলে 2 × h - 4 ডিভাইড বাই 2। ওকে, তারপরে কি আছে, প্লাস 3 × k + 5 ডিভাইডেড বাই 2 প্লাস এইদিকে কত আছে 2 + 2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে 2 আর 2 ক্যান্সেল আউট, h - 4 3/2 k + 5 + 2, h - 4 প্লাস 3/2k দেন 3 × 5 = 15 ডিভাইড বাই 2 + 2। ওকে, তাহলে h এর যে মান সেটা আসলে কত, 5 - 4k ডিভাইড বাই 3, 5 - 4k ডিভাইড বাই 3, 5 - 4k ডিভাইড বাই 3 -4 প্লাস 3/2k প্লাস 15/2 + 2। ওকে, তাহলে 5/3 - 4/3k প্লাস 3/2k -4 প্লাস 15 ডিভাইড বাই 2 + 2। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এইখানে k এর ভ্যালু আর k এর ভ্যালু যোগ করে 0 হচ্ছে না, এই পার্টগুলো যোগ করে 0 হবে না, কারণ দেখো 7.5 7.5 9.5 আর এদিকে কত আছে 5/3 - 4, তার মানে ইটস নট ইকুয়াল টু 0। তার মানে যদি 0 না হয় তার মানে এটা কি করতেছে না, সমদ্বিখণ্ডিত করছে না। তাহলে এই ম্যাথটার ফার্স্ট স্টেপ হচ্ছে এই সম্পর্কটা বের করা, দেন মধ্যবিন্দু বের করা। দেখো এটা জেনারেল কেস, যে কোনো রেখা হইতে পারে, এবং বললাম যে এটার মধ্যবিন্দুটা যদি আমি বের করতে পারি এবং যদি এটা এটার উপরে সিদ্ধ করে তাহলে হয়ে যাবে। তো আমি ইকুয়েশনে বসাইলাম এবং সম্পর্কটা ইউজ করলাম যেটা আমি এখান থেকে পাইছি, এবং আনফর্চুনেটলি আমি দেখলাম যে ম্যাচ করে না, তার মানে এটা সমদ্বিখণ্ডিত করছে না। তো এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, এইটা তোমরা একটু SW ভালো কইরা কইরো, আর কোথায় কি সমস্যা হচ্ছে কেউ যদি না বুঝে থাকো আমাকে জানাও কমেন্টে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট পার্টে আলোচনা করব হচ্ছে অনেক মজার টপিক, ত্রিভুজের কেন্দ্রসমূহ। দেখো এখানে ভর কেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র, অন্তঃকেন্দ্র এগুলো কীভাবে বের করে, এবং বহিকেন্দ্র আরও একটা কেন্দ্র আছে, বহিকেন্দ্রের কথা বলবো, পরিকেন্দ্রে কিছু কেসেস আছে এগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড তারপরে মেবি আমাদের হচ্ছে থাকবে আরও কিছু টপিক থাকবে ওই ভিডিওর ইগুলাতে। সো আশা করি পরের লেকচারটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, কারণ পরের লেকচার থেকে যে অ্যাপ্লিকেশন পার্টগুলো আসতেছে সরলরেখার সেইটা শুরু হতে যাচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, সি ইউ।